নার্সিং ভর্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য একটি খুবই উপযোগী এবং সর্বজন স্বীকৃত কৌশল ফলো করতে পারো। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কয়েক হাজার এমসিকিউ অধ্যয়ন করলে তুমি সহজে সেখান থেকে অসংখ্য প্রশ্ন কমন পাবে। আর যদি টাইপ ফলো করতে পারো তাহলে তো 90% কমন নিশ্চিত। আমাদের এই সিরিজে আমরা সেই কয়েক হাজার মহা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে ফ্রি দিতে চলেছি উপহার হিসেবে। আচ্ছা, আজকে আমরা সমাসের ওয়ান শট এমসিকিউ করব, যেখানে আমরা সমাসের যতগুলো প্র্যাকটিস দরকার করে ফেলবো। এর বাইরে তোমাদের সমাসের এক্সট্রা প্র্যাকটিস করতে হবে না। এটাকে সমাসের ওয়ান শট এমসিকিউ বলতেছি আমরা। আমাদের আজকের যতগুলো এমসিকিউ আমরা নেব সবগুলো আমাদের এই বই থেকে নেব, যেখানে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ 3000 এমসিকিউ একত্র করা আছে। যারা এই বইয়ের আরো অনেক ফিচার আছে জানতে চাচ্ছ বা এটার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছ, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সবকিছু জানতে পারবা। চলো আমরা আজকের ভিডিও শুরু করতেছি। এক নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে তোমরা একটু স্ক্রিনের দিকে চলে আসো। এখন আমরা স্ক্রিনে এখন পড়বো। আচ্ছা, দম্পতি কোন সমাস। দেখো, আমি আবার বলতেছি, আমাদের ক্লাস কিন্তু বোর্ডে হয়, বাট যেহেতু আমরা এক ভিডিওতে অনেকগুলো এমসিকিউ শিখতে চাচ্ছি, তাই আমরা নিচে একটু খেয়াল করতেছি। এমসিকিউ পড়ার কোনো বিকল্প নাই, বুঝতে পারছো? ইভেন আমাদের কিন্তু এক্সাম ব্যাচও আছে। আমরা ওইখানে সপ্তাহে 500 এমসিকিউ পরীক্ষা নেই, 5টা 100 মার্কের এক্সাম, খালি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো। আমরা 1 নম্বরে আসি। দম্পতি কোন সমাস। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তোমরা খুব ভালো করে জানো দ্বন্দ্ব সমাস পড়তে হবে। খুব বেশি ইম্পর্টেন্ট মানে প্রশ্ন এখান থেকে না আসলেও। আচ্ছা, নিচে কোনটি দ্বন্দ্ব সমাস। দেখো, ওহিনুকুল এর মধ্যে হাইফেন দেখতে পাচ্ছ। শর্টকাট একটা কথা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের মধ্যে হাইফেন থাকে। এবং দুইটা পদ দেখতে পাচ্ছ, ওহি একটা, নুকুল একটা। মাথায় রাখতে হবে যে 3টা পদ থাকতে পারে, যেমন হচ্ছে আমি, তুমি ও শেষ। আমি, তুমি ও সে, এটা মিলে হয় আমরা। তো এখানে আমি, তুমি, সে 3টা পদ থাকলো না, এগুলোকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ভাই বোন, এটার মধ্যে হাইফেন নাই, বাট আমরা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস। হাটে বাজারে। আচ্ছা, হাটে বাজারে এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? এখানে আসলে কোন অর্থটা প্রকাশ করতেছে? সমার্থক অর্থ, কারণ হাট যা, ওই বাজার ওই একই কথায়, সমার্থক শব্দ। আচ্ছা, 6 নম্বর, পথে ও প্রান্তরে। পথে প্রান্তরে এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসগুলো একটু খুবই ইজি, একটু খালি জাস্ট দেখে নিবা। জায়া ও পতি, এটা হয় দম্পতি। দেখো ভাইয়া, দ্বন্দ্ব সমাসে যতগুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জায়া ও পতি, এই জিনিসটা। এটা আরেকটা কথা বলে রাখি, এখানে যে তোমাদের আমার এই বইয়ে, যে এই বইয়ের কথা বলতেছি বা ভিডিওতে তোমাদেরকে যে এমসিকিউ গুলো দেখাইতেছি, এই সবগুলো এমসিকিউ বিগত কোনো না কোনো ভর্তি পরীক্ষায় এসেছিল, একটা এমসিকিউ ফেলনা না। আচ্ছা, জলের স্থলে, এটা হচ্ছে দ্বন্দ্ব। যাই হোক, অলক দ্বন্দ্ব পড়া লাগবে না, জাস্ট দ্বন্দ্ব মনে রাখবা। এরপরে চলে আসছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় কি জিনিস? মাঝখানের পদটা লোপ পায়, তাই ওটাকে মধ্যপদলোপী বলা হয়। যেমন হাসি মাখা, এটার মধ্যে মাখা শব্দটা নাই, মাঝখানের পদটা আউট হয়ে গেছে। হাসি মুখ, এই জন্যই হাসি মুখ। এই হাসিমুখ হইতেছে মধ্য পদলোপী কর্মধারয়। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, একটু আমাদের মেইন বইয়ে চলে যায়। এখানে যেটা বলা আছে, দেখো যতগুলো পদ দেওয়া আছে তার মধ্যে দেখো কর্মধারয় পদ, এই যে সরি কর্মধারয় যে সমাস আছে না, সবগুলো সমাসেরই কিন্তু প্রকারভেদ আছে। তো কর্মধারয় সমাসের প্রকারভেদ সব থেকে ইম্পর্টেন্ট এখানে যতগুলো আছে। মধ্য, পদলোপী, উপমান, উপমিত, উপমেয় কি জিনিস, সবগুলো এখানে পড়তে হবে। দেখো, উপমান আর উপমিত কি জিনিস, এগুলো সুন্দর করে এখানে ট্রিক দিয়ে লেখা আছে, ওটা পরে পরে আমরা যাচ্ছি। তো এই জিনিসগুলো পড়ে ফেলবা। মধ্যপদলোপী ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্নে আসছে। আচ্ছা, গোবর গণেশ কোন সমাস? দেখতে পাচ্ছ, মধ্যপদলোপী কর্মধারয়। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নিচের কোনটি? এটাও কিন্তু এই কর্মধারয়েরই একটা প্রকারভেদ, মাথায় রাখতে হবে। আচ্ছা, মন মাঝি, মানে মন রূপ মাঝি, এটার ব্যাস বাক্য করলে হয়। তো যেটার ব্যাস বাক্যের মধ্যে রূপ থাকে সেটাকে আমরা রূপক কর্মধারয় বলি। আমি এখানে আরো বিস্তারিত বুঝাতে পারতাম, সমাস একবারে তোমাকে একদম গিলে খাওয়া দিতে পারতাম। ওইটা আমাদের এই ক্লাস না, এটাকে ওয়ান শট ক্লাস বলা হয়। এখানে শুধুমাত্র আমরা এমসিকিউ শিখবো, খুব বেশি টাইম ওয়েস্ট করছি না এখানে। আচ্ছা, আয়ের উপর কর, আয়কর কোন সমাস? দেখে নাও এখান থেকে, মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা, এরপরে 13 নম্বরটা রাজার্ষি। এখানে হচ্ছে যিনি রাজা তিনি ঋষি, কোন কোন বই আবার আছে রাজার ঋষি। যাই হোক, তোমরা দুইটাই পড়ে নিবা। চাঁদ মুখের ব্যাসবাক্য কোনটা? চাঁদের মতন মুখ। এগুলো হচ্ছে সবগুলো আমরা কর্মধারয় পড়তেছি। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মাঝখানে চিহ্নিত শব্দটা উঠে যায়, এই জন্য এটাকে মধ্যপদলোপী কর্মধারয় বলা হয়। তারপরে আসো 16 নাম্বার, নীল যে অম্বর। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলে রাখি, নীল যে অম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ, শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে মাথায় রাখবা, যদি মাঝখানে ব্যাস বাক্যে যদি যে থাকে 90% ক্ষেত্রে, তাহলে সেটা কর্মধারয় হয়। এবং 90% ক্ষেত্রে মাঝখানে যদি যার থাকে, যার, তাহলে সেটা বহুব্রীহি হয়। এই বিষয়টা মাথায় রাখবা 90% ক্ষেত্রে। ঠিক একইভাবে দেখো, এটা কর্মধারয় সমাস হচ্ছে, পরেরটাও কর্মধারয় সমাস হচ্ছে। আর পরেরটা এটা তোমাদের হচ্ছে, দেখো এই যে উপমান, উপমিত, উপমেয় কি জিনিস, এগুলো পড়ে নেবা তাহলেই হবে। আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এটা আমাদের মেইন বই আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে বলছে উপমানকে উপমানা ডাকবে, উপমানা বলে ডাকবে। শেষে মানা বা মানে এই যে মানা বললে শেষে যে না আসতেছে না, ওইটা দিয়ে মনে রাখতে হবে এনতে নাউন আর এতে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন শব্দ নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে তা উপমান। যেমন তুষার, শুভ্র, এই শব্দে তুষার নাউন আর শুভ্র কিন্তু অ্যাডজেক্টিভ। শুভ্র মানে সাদা, কেমন সাদা, অ্যাডজেক্টিভ এটা। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হইছে না? আচ্ছা, তাই এটি উপমানের নিয়মের বাইরে উপমিত এবং এটি সাধারণ ও আচ্ছা, ঠিক আছে, তাই এটা হচ্ছে উপমান।
ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে তুষার শুভ্র, এই তুষার শুভ্র এটা হইতেছে উপমান। ঠিক আছে, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা হয় উপমান, আর যদি নাউন প্লাস নাউন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে নাউন প্লাস নাউন হলে সেটাকে আমরা কি বলবো? উপমিত বলবো। ঠিক আছে, তাহলে উপমান কি জিনিস আজকে থেকে দেখবা, যে যেমন হচ্ছে তুষার শুভ্র কি বললাম, তুষার হচ্ছে নাউন, শুভ্র বা সাদা হইতেছে অ্যাডজেক্টিভ, সো এটা হইতেছে উপমান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে উপমান, উপমিত, উপমেয় সব জিনিস এখান থেকে দেখে নিও। মহাকীর্তি, এখান থেকে ব্যাস বাক্যটা মুখস্থ করতে হবে। মহতি যে কীর্তি সেটাকে মহাকীর্তি বলা হয়। দ্বিগু সমাসের মধ্যে প্রধান কোনটা? পরপদ। শোনো, দ্বিগু সমাস কি জিনিস? যেখানে সংখ্যা থাকবে, সোজা কথা মনে রাখবা, যেখানে সংখ্যা থাকবে সেটাকে দ্বিগু সমাস বলা হয়। তবে এখানে একটা ছোট্ট সতর্কতা আছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, আমাদের মেইন বইয়ে চলে যাই। ছোট সতর্কতা কি জিনিস? দেখো, যেখানে সংখ্যা দেখবা সেটাই হইতেছে আহ দ্বিগু। একটা ছোট্ট সতর্কতা আছে, যেমন হচ্ছে এই যে সংখ্যাবাচক বহুব্রীহি নামক একটা জিনিস আছে, এখানে 10 গাজি 10 সংখ্যা, চৌচালা চৌ চার, এখানেও সংখ্যা আসতেছে। আচ্ছা, তাহলে কি করবো ভাইয়া? শোনো, সবসময় মনে রাখবা সংখ্যা থাকলেই যে ওইটা হচ্ছে গিয়ে দ্বিগুর মধ্যে চলে যাচ্ছে, বিষয়টা এরকম না। দ্বিগুর মধ্যে থাকবে, একই সাথে ওটা যদি ব্যাস বাক্য করো তাহলে অর্থটা কেমন হবে জানো? 4 চালের সমাহার, 3 তারের সমাহার, সমাহার, মিলন, সমষ্টি বা একত্রীকরণ যদি থাকে তখন আমরা সেটাকে বলবো দ্বিগু। বুঝতে পারছো? যেমন হচ্ছে এখানে 10 গাজি, 10 গজ পরিমাণ যার। আচ্ছা, এর মধ্যে কি কোথাও তুমি সম্মিলিত হওয়া, সমষ্টি হওয়া, একত্রিত হওয়া দেখতে পারলা? না। কিন্তু আমরা যদি এখানে যাই তাহলে যে 7 সমুদ্র, মানে 7 সমুদ্রের সমাহার, 5 নদীর সমাহার পঞ্চনদ, 3 ভুজের সমাহার ত্রিভুজ, এই আর কি। আচ্ছা, সপ্তর্ষি একইভাবে সে তার আহ প্রথমে এর পরেটা লাগবে না, ক্রস দিয়ে যেটা রাখছি এটা লাগবে না। আচ্ছা, 27 নাম্বারটা একটু দেখো। 27 নাম্বার কি বলছে? যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তোমরা দেখে নিও, এগুলো জাস্ট রিডিং অংশ পড়ে নিবা। নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? বিষ মাখা। আচ্ছা, নিচেরটা আসি। পাপ হতে মুক্ত কোন সমাস? দেখো, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি জিনিস? যার বিভক্তি মনে থাকবে সে কখনোই তৎপুরুষ ভুলবে না। যদি আমরা যেইখানে আমরা বিভক্তি দেখতে পারবো, সোজা কথা, বিভক্তি দেখা মাত্রই সেটা হইতেছে তৎপুরুষ সমাস। বিভক্তি মুখস্থ রাখতে হবে ঠাড়া। কিভাবে? যেমন কে রে হতে থেকেছে র এর এতে ও এতে, বিভক্তি একদম। ঠিক আছে, আচ্ছা, কে রে দ্বারা দেয়া কর্তৃক হতে থেকেছে র এর এতে ও এতে। ঠিক আছে, আমি মাঝখানে ভুল দিছিলাম, বাদ দিছিলাম একটা। তো দেখো, এই যে হতে থেকেছে বললাম না, হতে, হতে শব্দটা দেখতে পাচ্ছ, এই যে পাপ হতে মুক্ত, হতে আমরা শব্দের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে হতে আছে, সো এটা তৎপুরুষ সমাস। বিশ্বকবি কোন সমাস? সরি, এটার হচ্ছে ব্যাস বাক্য কি? বিশ্বের কবি। ছায়া শীতল কোন সমাস? দেখতে পাচ্ছ এখানে রাইট আনসার দেওয়া আছে, তৎপুরুষ। উপপদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাকে কোন সমাস বলে? আচ্ছা, উপপদ তৎপুরুষ। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে কি বলে? অলোক সমাস। ঠিক আছে, আচ্ছা, নবপৃথিবীর ব্যাস বাক্য কোনটা? নব যে পৃথিবী। আচ্ছা, সমাস বদ্ধ শব্দ আনত এর এটা এটা কোন সমাসের উদাহরণ? এই যে আনত, আনত কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে অব্যয়ভাব। দেখো, এগুলা বই পড়ে তোমরা বুঝতে পারবে, বাট একটা ট্রিক দিচ্ছি তোমাদেরকে অব্যয়ভাব সমাসের মনে রাখার জন্য। এই যে তোমরা দেখো, আমরা কিন্তু এখন চলে আসছি অব্যয়ভাব, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু নিচে যদি আমি আনি, তাহলে এখানে তোমরা হচ্ছে একটা দেখতে পারবা আনত। যাই হোক, ওইটা আমি খুঁজে পাচ্ছি না এখন ভিডিওর মধ্যে, প্রয়োজনের সময় আসে না। এই যে ছন্দটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো ছন্দ। যথারীতি প্রতিদিন নির্জন নামের একটা ব্যক্তি, এখানে ছন্দ বলতেছি, নির্জন উপনদীতে স্রোতের প্রতিকূলে আপাদমস্তক আনত হয়ে, মানে মাথা পা সবকিছু এরকম করে নিচু করে প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে। এই যে আনত দেখতে পারতেছো, আনত, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এই সবগুলো মুখস্থ করলে অব্যয়ভাব কমপ্লিট। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি, আচ্ছা, কুলের সমীপে, এই যে সবগুলো ওইখানে দেওয়া আছে। এই যে উপকূল দেখতে পাচ্ছ, এই যে আমরা একটু আগে ছন্দে পড়লাম উপকূল, এই যে প্রতিপক্ষ অনুক্ষণ উশৃঙ্খল হয়ে ওঠে, এই যে প্রতিকূল, প্রতিকূল মনে রাখলে উপকূল তুমি মনে রাখতে পারবা, উপনদী মনে রাখলে উপকূল তুমি মনে রাখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। ঈষৎ অর্থে কোনটা, কোনটা কোন অর্থে, এইগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো অনুতাপ, তাপের পশ্চাৎ, তো হচ্ছে অনুতাপ, যেমন আমার অনুজ, অনুজ মানে হচ্ছে আমার ছোট ভাই, আমার পেছনে যে আসছে, আমার পরে যে দুনিয়াতে আসছে, ঠিক তেমনি তাপের পশ্চাৎ বা তাপের পেছনে আর কি, পশ্চাৎ। পূর্বপদ, এটা কোন সমাসে প্রধান? অব্যয়ভাব সমাসে কিন্তু পূর্বপদ প্রধান। অনুতাপ, আচ্ছা, এটা কোন সমাস? তৎপুরুষ। বেমানান, এটা কোন সমাস? তৎপুরুষ। গরমিল মানে মিলের অভাব, এটা কি? আচ্ছা, ব্যাস বাক্য জেনে নিলাম। হা ভাতে, এটা হচ্ছে ভাতের অভাব। হা ভাতে, হা ঘরে, এই হা বলতে কিন্তু অভাব বোঝায়, তোমাদের এটা জানা উচিত। আচ্ছা, অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটা? উপকূল। সবগুলো পড়ে নিবা, অব্যয়ভাব একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। নিচের কোনটি ব্যতিহার? কানাকানি। ব্যতিহার কোনগুলো হয়? কানা, আ, কানি, ই, ই যেগুলো হয় সেগুলো ব্যতিহার হয়, যেমন চুলাচুলি, হাতাহাতি, এগুলোকে ব্যতিহার বলা হয়। আর তারপরে দেখি কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ। সরি সরি সরি, হাতাহাতি এটা বহুব্রীহি সমাসের না, এটা হচ্ছে গিয়ে ব্যতিহার। ওই একই হইলো, ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার তো এই বহুব্রীহির মধ্যেই ইনক্লুডেড। বুঝতে পারছো? আচ্ছা, গায়ে হলুদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
বিপত্নিক শব্দটির সমাস হলো, সমাস লেখছে বাট এটা সমাস হবে বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়েই বিশেষ্য বিশেষ্য পদ, তাকে কি বলবো? ব্যাধিকরণ বহুব্রীহি। এটা অতটা ইম্পর্টেন্ট না। ৮০-২০, ৮০-২০ মানে কি? ৮০ মানে হচ্ছে দাঁত। দাঁতে যার বিষ থাকে, যে দাঁতে যার বললাম না একটু আগে, যার থাকলে কিন্তু সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে বহুব্রীহি। এই যে দেখছো, আজকে কাজে লেগে গেল। শোনো, তোমরা যারা এক্সাম দিতে চাচ্ছ, এক্সাম ছাড়া কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না, বিষয়টা মাথায় রেখো। এক্সাম ছাড়া কোনো গতি নাই। তো তোমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমরা এরকম যে এমসিকিউ দেখতেছো, এখানে তো কয়েকটা দেখাচ্ছি। তো আমাদের প্রতি সপ্তাহে 500 এমসিকিউ এর পরীক্ষা হবে। যে এই 500 এমসিকিউ এর পরীক্ষা যদি তুমি দিয়ে ফেলো, 500 এমসিকিউ এর প্রতি সপ্তাহে, তাহলে চিন্তা করো তুমি কতগুলো এমসিকিউ শিখতে পারবা। নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। ওইখানে তুমি অনেক উপকার পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ওইখানে আমাদের পিডিএফটাও ফ্রি থাকে। মানে, আর কোর্স ফিটাও কম। ডিপ্লোমা মিডিয়াফের জন্য 600, বিএসসির জন্য 700। একটা পিডিএফ এর দামে যেখানে হচ্ছে গিয়ে প্রায় 300 টাকা মতো হয়। আচ্ছা, এখানে নাম্বারটা দেখো, পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলা হয়। প্রাদি সমাসের একটা হচ্ছে ব্যাপার বলি, ট্রিক বলি, যেখানে প্রতি অনু, যদি প্রতি অনু থাকে, ব্যাস বাকি প্রতি যদি অনু থাকে, তাহলে সেটাকে প্রাদি সমাস বলা হয়। সোজা কথা মনে রাখবা। আচ্ছা, অন্য গ্রাম, এটা নিত্য সমাস, বুঝছো? নিত্য সমাসের এখন কয়েকটা উদাহরণ আছে, যে দেখো, আর নিচে কিছু কিন্তু নাই, সবগুলো নিত্য সমাসের কথা বলা আছে। তো নিত্য সমাসের একটা ছন্দ আছে তোমাদেরকে, সেটা একটু দেখাই, নিচের দিকে একটু আসো। দেখো, নিত্য সমাসে যে দেখতে পাচ্ছ, নিত্য সমাস, আমরা 92 বার কালসাপকে দেখার পরের বার দর্শন মাত্র সে গৃহান্তর, এমনকি হা করে গ্রামান্তর হয়ে গেল। এখানে যতগুলো লেখা আছে এগুলো পড়লে তোমার সবগুলো নিত্য সমাস মুখস্থ হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের সমাসের ওয়ান শট এমসিকিউ। এইগুলো পড়লে আমরা 56টা এমসিকিউ শিখে ফেলছি। 56টা এমসিকিউ পড়লে আমি বুঝতে পারতেছি যে আমার প্রিপারেশন কিন্তু সমাসের জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।